জয়ানন্দিনী টেলিবাংলা সংবাদ সমীক্ষায় আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে মুসলমানদের যে দ্বিতীয় ধর্মীয় সর্বোচ্চ উৎসব ঈদ, আমরা সেই ঈদের দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রতিবারের মতোই আপনাদের সাথে আছি আমি মারিয়া সালাম, আমার সাথে আছেন মানিক মিয়াজি। মানিক ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে এবং যারা শুনছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তো মানিক ভাই, আজকে তো একটা পবিত্র দিন এবং আপনি জানেন যে আমরা যে পশু কুরবানি করে থাকি, মানে উৎসর্গ করে থাকি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, সেটা যে শুধু পশু উৎসর্গ করছি বা আমরা সেখানে মাংস খাচ্ছি এই রকম না। উৎসবের বিষয়টা পুরাটাই হচ্ছে যে এটা আমাদের একটা আত্মশুদ্ধি করা এবং ত্যাগের মহিমা, যেটা যে ত্যাগের মাধ্যম দিয়ে মানুষ যে নিজের এক ধরনের আত্ম উপলব্ধি তৈরি হয়, সেই বিষয়টা আছে। তো এটা এমন একটা ঈদ, আমরা প্রতি বছরই দেখেছি যে রোজার ঈদে অনেকে ঢাকায় কাটালেও কুরবানি ঈদে সবাই কিন্তু বাড়িতে যেতে চান, কারণ তারা পরিবার পরিজন এলাকার লোক সবাইকে নিয়ে এই উৎসবটা ভাগাভাগি করে নিতে চান, আনন্দটা। কিন্তু এবার আমরা শুরু থেকে যেটা দেখছিলাম যে আপনি বাস, ট্রেন বলেন বা লঞ্চ ঘাটগুলো বলেন, সব জায়গায় আগে আমরা যেটা দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড়, বা সবাই টিকিট পাচ্ছেন না, ট্রেনের মাথায় ওপরে উঠে যাচ্ছেন বা বাসের অতিরিক্ত চড়া মূল্য দিয়ে টিকিট কিনে ঈদের দিন সকালে হলেও বাড়িতে ফেরার একটা তাড়া থাকছে। সেই ব্যাপারটা কিন্তু এবার ওইভাবে লক্ষ্য করা যায়নি। ঢাকাবাসী অনেকটাই কিন্তু ঢাকাতে রয়েছেন এবং স্কুল কলেজও কিন্তু অনেক আগে ছুটি হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান। তারপরেও কিন্তু ঢাকায় যারা বসবাস করেন তারা গ্রামে না যেয়ে অনেকেই ঢাকায় ঈদ কাটাচ্ছেন। তো এটা বলা হচ্ছে যে এক ধরনের নিরাপত্তার আশঙ্কায় এরকম হয়েছে বিষয়টা। এটাকে আপনি সাংবাদিক হিসেবে? এখানে নিরাপত্তার যে শঙ্কার কথাটি, সেটা তো আসলে রয়ে গেছে। নিরাপত্তাহীনতা তো আসলে অনেক দিন থেকে নিরাপত্তাহীনতার একটা বিষয় দাঁড়িয়ে গেছে এবং এটা যে এখন পর্যন্ত আসলে আমাদেরকে, দেশের জনগণকে এটা এখনো নিশ্চিত করা যায়নি যে তুমি যেখানে যাবা সেটা নিরাপদেই যেতে পারবা। তো প্রথমত আসলে বর্ষার একটা সিজন রয়েছে, দ্বিতীয় হচ্ছে নিরাপত্তার বিষয়টা তো আপনি বলছেনই এবং এটা আমরা আসলে পত্রপত্রিকাও দেখছি। ওই জায়গাটা আসলে একটু বেশি রকমই কনসার্ন মানুষ, যেই দলই করতো, যেই মতেরই থাক না, বাড়িতে গিয়ে তিনি আসলে এক ধরনের বিপদের মুখে পড়বেন, এটা আসলে কেউ চায় না। তো এই জন্য একটু পরিমাণে হয়তো একটু কম দেখা যাচ্ছে। আর সরকারের জায়গায় চেষ্টা করছেন, আমরা বলবো না যে চেষ্টা করছেন না, কিন্তু সেটা হয়তো যতটুকু হওয়া দরকার ঠিক ততটুকু আসছে না আর কি। না, এবার যেটা হয়েছে কিছুটা ব্যতিক্রম আছে। যেমন গতবার আমরা যে ঈদুল ফিতরের সময় দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আপনাদের নিজেদের নিরাপত্তাটা নিজেদেরই নিশ্চিত করতে হবে। তো সেটা অনেক বড় একটা আশঙ্কার বিষয় ছিল, অনেকেই বাড়ি যাননি। যে আসলে যাওয়া আসা পথের যে বিষয়, সেটা তো আমরা বলবো যে পথের নিরাপত্তার বিষয়টা, কিন্তু তার আগে যেটা ছিল যে ঢাকা শহরেই মানে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা, আপনি জানেন চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো যে পরিমাণে বেড়ে গিয়েছিল সেই সময়টার কথা বলছি। তো এবার একটু ব্যতিক্রম যেটা, যে এবার পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। এবং যেটা হয়েছে যে আমরা আসলে গত মাস পর্যন্ত যে চুরি, ডাকাতি বা আইন শৃঙ্খলার যে অবস্থার মানে হয়েছিল, পরিস্থিতির যে খারাপ অবস্থা ছিল, সেইটা কিন্তু কিছুটা মনে হচ্ছে যে পুলিশের অন্তত স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে একটু উন্নত হয়েছে, আর সেরকম নাই। তো প্রতিদিনই আসলে যারা এই চুরি, ছিনতাইকারী কিংবা যারা অপরাধের সাথে জড়িত, সরকারি হিসাবে প্রায় দিনই আসলে 1000-এর বেশি লোকজনকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। তো ওই কারণে যেটা আসলে গত বছরের যেই বিষয়টা ছিল, তখন তো একদমই শুরুর দিকে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তারা আসলে সরকারে বসে একটা স্টেবিলিটির বিষয় ছিল। সেই হিসাবে এবছরের ঈদে আমি বলবো যে কম্পেয়ারলি গত বছর থেকে অনেক ভালো আইন শৃঙ্খলার রেসপন্স রয়েছে
যে জন্য মানুষের আসলে গত বছর যেই শঙ্কার বিষয়টা ছিল সেই শঙ্কাটা এই বছর আসলে নেই, থাকা উচিত না। আর আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী বলি কিংবা যৌথ বাহিনী, র্যাবও কিন্তু তারা মাঠে থেকে তাদের অ্যাক্টিভিটি যেভাবে এর আগে গত 16 বছর প্রদর্শন করেছে সেই জায়গাতে তারা আবারও ফিরে আসছে, মানে ওনারা ফিরে আসছেন। এখন মানিক ভাই, যেটা আমাদের ঈদের সবচেয়ে বড় অনুষঙ্গ, যেটা কুরবানি ঈদের, হ্যাঁ, ঈদুল আজহার, সেটা হচ্ছে পশু কুরবানি করা। তো পশু কুরবানি করলে তো প্রতি বছর যেটা হয় যে ঢাকাকে কেন্দ্র করে ঢাকার ভেতরেও এবং ঢাকায় প্রবেশের মুখে পশুর হাট, বিশেষ করে গাবতলীর হাট, ওইদিকে যাত্রাবাড়ির দিকে, এইদিকে মানে হচ্ছে পুরানো ঢাকায়, উত্তরায়, সব জায়গায় কিন্তু পশুর হাট একটা রমরমে অবস্থা থাকে। কিন্তু এবার প্রথম থেকে আমরা যে চিত্রটা দেখেছি, এমনকি গতকাল বিকাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে, তাতে দেখা যাচ্ছে যে হাটে ক্রেতা সমাগম হয়েছে, কিন্তু পশুর দাম যেটা, সেটা অনেকেই মানে অভিযোগ করছেন যে তাদের নাগালের বাইরে, এবং এই নাগালের বাইরে হওয়ায় ক্রেতার তুলনায়, মানে যত লোক সমাগম হচ্ছে সেই তুলনায় আসলে ক্রেতার সংখ্যাটা কম বা পশু বিক্রি হয়েছে কম, এরকম একটা বিষয় নিয়ে কিন্তু প্রথম থেকে আলাপ ছিল। আচ্ছা, যেটা বলছেন যে এখানে দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা, অর্থনৈতিক যে অবস্থা, সেই জায়গাতে মানুষের আসলে সক্ষমতার জায়গাটা কমে গেছে, এটা আপনাকে মানতে হবে। আমরা যদি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাও শুনি, যিনি অর্থনীতি রিফর্ম কমিশনের দায়িত্বে ছিলেন, উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে প্রায় 27 লক্ষের বেশি মানুষ এখন নতুন করে দারিদ্র সীমার মধ্যে চলে আসছে। মানুষের দারিদ্রতার যে জায়গাটা, আপনার যদি নতুন করে আসলে অর্থনীতির সার্কুলেশন তৈরি না হয়, কলকারখানা ওপেন না হয়, কিংবা আমাদের মানে আমাদের তো আসলে বিদেশে লোক পাঠানো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় রকমের এক ধরনের সোর্স, সেই জায়গাতে তো আসলে এখনো জনশক্তি রপ্তানিটা আসলে এইভাবে হয়নি। দ্বিতীয় আরেকটা বিষয় রয়েছে, যখনই কোনো সরকার থাকে, স্টেবল কোনো গভর্নমেন্ট থাকে, তখন বিদেশিরা বিনিয়োগ করার জন্য আগ্রহী হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে এটা কোনো দীর্ঘমেয়াদী সরকার নয়, ওনারা নির্দিষ্ট কোনো সময় থাকবে, 5 বছর বা 3 বছর, এরকম কোনো কথা না। ওনারা আসছে, পরবর্তী একটা নির্বাচন দিবেন, ওনারা চলে যাবেন। তো এরপর আসলে যেই সরকার আসবে তাদের সাথেই কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করার জন্য চুক্তিবদ্ধ হবেন। সেই জায়গাতে আমাদের বিনিয়োগটা আসলে বলা যায় কার্যত থেমে রয়েছে। সেই জায়গাতে আপনার অর্থনীতি তো আসলে অর্থনীতির চাকা যতক্ষণ না ঘুরবে ততক্ষণ মানুষের সক্ষমতা জায়গাটা তৈরি হয় না। সেই ক্ষেত্রে 27 লাখের কথা যেটা বলেছেন, এটা আসলে কার্যত বাস্তবিক কথাই বলেছেন। এটা হওয়ার জন্য একটা স্টেবল জায়গায় যেতে হবে। তো ওই লোকগুলোর মধ্যে 27 লাখ লোকের মধ্যে তো আপনার 1 লাখ ছিল যারা হয়তো কোরবানি দিত, সেই জায়গাতে আপনার কোরবানির সক্ষমতা জায়গাটা আসলে কমে গিয়েছে, এটা একটা আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যখন আপনার এই যে পশুটা আমাদের কিন্তু এর আগের গত 2 বছর থেকে আসছে না, কিন্তু এর আগেও আসলে আমরা দেখলাম যে দেশের বাইরে থেকে বা বিভিন্ন দেশ থেকে, আমাদের প্রতিবেশী দেশ থেকে আমদানি আসতো। সেখানে আপনার যখন চাহিদা থেকে যোগান যখন বেশি হবে তখন সেটা মূল্যটা কমে যাবে। এখন আমার যে চাহিদা রয়েছে সেখানে আমার যোগান যদি কম থাকে, তখন সে কি জন্য আসলে দামটা চড়া মূল্য দিতে হয়। এই চড়া দেখে আসলে অনেকেই চিন্তা করছে যে শেষ দিনের জন্য অপেক্ষা করি, কিংবা আমরা আরো পরে কিনবো কিনা, এটার জন্য এক ধরনের জায়গাটা আসলে তৈরি হচ্ছে। বাজার অস্থির বলি বা বাজারে বিক্রির জায়গাটা এখনো তৈরি হয়নি, সেটা একটা ফ্যাক্টর রয়েছে। আরেকটা বিষয় যেটা অনেকেই বলছেন, ব্যক্তিগতভাবে আমরাও সংবাদ সংগ্রহের সময় কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি, সেটাতে দেখা যাচ্ছে যে অনেকে আবার যে সামনে আসলে কি পরিস্থিতি আসছে, রাজনৈতিক পরিস্থিতিটা কেমন হবে, নির্বাচন হচ্ছে কিনা, নির্বাচিত সরকার আসবে কিনা, নতুন করে কলকারখানা চাকা ঘুরবে কিনা, এই আশঙ্কায় অনেকে যেটা করছেন যে জমানো যে অর্থ আছে সেটা আসলে খরচ করতে চাচ্ছেন না, লিকুইড মানিটা ছাড়ছেন না। হ্যাঁ, তো সেই কারণেও ক্রেতার সংখ্যা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যখনই আসলে আমার ফরেন ইনভেস্টমেন্ট এখানে কমে যাচ্ছে, তখন হচ্ছে আমার কবে মিল বন্ধ হয়ে যাবে, কবে কারখানা বন্ধ হবে, কিংবা কবে আমার গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, তারপর আবার নতুন করে চাকরির সন্ধান হবে, ততদিন তো আসলে খেয়ে পরে বাঁচতে হবে। তো ওই জায়গাতে মানুষের ভিতরে একটা শঙ্কার জায়গা তো আসলে হয়তো সঞ্চয় করে রাখার প্রবণতাটা দেখা গিয়েছে। ওই কারণেই আসলে এটা হচ্ছে, এটাকে খুব মানে যে এটা ইন সার্টেন অফ টাইম হয়তো এরকম কিছু হচ্ছে, এটা আসলে সমাধান হওয়ার মতো জায়গাতেই আছে আমার কাছে মনে হচ্ছে। না, আজকে তো ঈদের দিন, আমরা খুব আনন্দের কথাই বলতে চাচ্ছিলাম, কিন্তু পরিস্থিতি এমন যে আলাপে আলাপে যখন রাজনৈতিক বিষয়টা উঠে আসলো, তখন কিন্তু আরেকটা বিষয়ে আমরা এটাকে মানে গুরুত্ব না দিলেই পারি না। সে বিষয়টা হচ্ছে যে
এই কুরবানিতে শেষ হয়ে গেলে মুসলমানদের আরেকটি যেটা সর্বোচ্চ বড় উৎসব ঈদ উল ফিতর, সেটা কিন্তু এখনো আমাদের আরো 10 মাস বা আরো বছরখানেক বাকি। তো এর আগে তেমন কোনো উৎসব নেই, কিন্তু সামনে যেটা আমরা ধারণা করছি, আমরা গতবার সংবাদ সমীক্ষাতেও এটা আলাপ করেছিলাম যে আমাদের নির্বাচন, তো নির্বাচন হয়তো ডিসেম্বরে হতে পারে, বা অন্তর্বর্তী সরকারের যারা মুখপাত্র তারা বলছেন যে কোনোভাবেই জুনের মধ্যে হবে। তো জুনের মধ্যে হলেও কিন্তু আমরা হয়তো ঈদ উল ফিতরটা পাবো, কিন্তু সেটা হয়তো ঈদের আগে আগেই হয়ে যেতে পারে বা এরকম একটা বিষয়। তো সেই জায়গা থেকে এবার যে ঈদটা, এটা হচ্ছে জনসংযোগ করার, বা আপনার প্রতিবেশী বলেন, আপনার যারা রাজনৈতিক ফলোয়ার আছে, ভক্ত বা আপনার অনুসারী, হ্যাঁ, আপনার নেতা কর্মী, তাদের সাথে একটা জনসংযোগ করার কিন্তু একটা বড় সুযোগ। তো তৃণমূল পর্যায় থেকে আমরা যে সংবাদগুলো পাচ্ছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যারা আসলে এবার আশাবাদী যে তারা নির্বাচনে অংশ নেবেন, তারা কিন্তু এই ধরনের জনসংযোগমূলক কাজগুলো করছেন। এই বিষয়টা নিয়ে আপনি হচ্ছে আমি কয়েকটি পলিটিক্যাল পার্টির সাথে কথা বলেছি, তারা যেটা, এবং তাদের কিন্তু কার্যত যত নেতাকর্মী রয়েছেন সবাই কিন্তু এই মুহূর্তে গ্রাম কেন্দ্রিক, তাদের আসন কেন্দ্রিক, যেই বিভাগ থেকে বা যে আসন থেকে তিনি নির্বাচন করবে সেই আসনে উনি কাজ করছেন। আপনি দেখবেন মানে তৃণমূলটাকে গোছাচ্ছেন, তৃণমূলে গোছানোর জন্য উনি সেই জায়গাতে গিয়ে কাজ করছেন, কেন্দ্র থেকে তাদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তো কার্যত এবার আসলে আপনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে, আপনি রাতে ভোট করার কোনো সুযোগ নেই। তো আপনি ভোট দিতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষকে আপনার ম্যানিফেস্টো, আপনার আদর্শ উদ্দেশ্য বুঝাতে হবে। আর গত 16 বছর তো আসলে বিএনপি জামাত থেকে শুরু করে যে দলগুলো এখন নির্বাচনে অংশ নিতে পারেননি সেভাবে, তারা তাদের জায়গাটা আসলে জনগণকে বোঝানোর জন্য যেতে হবেন। তো আমরা রোজার ঈদেও দেখেছি, ঈদ উল ফিতরে আমরা দেখেছি যে যারা প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়েছেন, এক ধরনের জনসংযোগ করছেন। ঈদ উল আজহাতেও কিন্তু আমরা সেটাই দেখছি যে তারা জনসংযোগ করছেন। নির্বাচন আপনি যেটা বললেন, হ্যাঁ, নির্বাচন হয়তো আপনাকে এর আগামী, যদি আমি জানুয়ারি ফেব্রুয়ারিতেও মানে নির্বাচন দিই, কার্যত আসলে এরপরে রোজার ঈদ চলে আসবে, রোজার ঈদের সময় তো আর হবে না, তারপরে আবার বর্ষা সিজন চলে আসবে, মে জুন চলে আসবে, তখন ঈদ মানে নির্বাচন দেওয়া যায় না। তার মানে হচ্ছে আসলে ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকে আপনাকে মার্চের ভিতরেই দিতে হবে। মার্চের ভিতরে দিলে আসলে আমরা ঈদ উল ফিতরও পাচ্ছি না, ঈদ উল আজহাও না। মানে কার্যত হচ্ছে এটাই আসলে নির্বাচন নেই, সামাজিকভাবে একটা বড় উৎসব হিসাবে যেটাকে কাজে লাগানো যায়। সেজন্য আসলে নেতাকর্মীরা, আমরাও দেখেছি যে নেতাকর্মীরা সবাই কিন্তু আসলে তার আসনেই, ফিল্ডেই কিংবা তৃণমূল গোছানোর কাজে কিন্তু ব্যস্ত রয়েছেন। জি, আরেকটা বিষয় মানিক ভাই, যেটা আমরা সবসময় দেখে থাকি ঢাকায়, বিশেষ করে যেটা ঢাকার বাইরে মফস্বলে বা অন্যান্য শহরে এটা এতটা প্রকট আকার ধারণ করে না, কিন্তু ঢাকায় যেটা করে যে ঈদ উল আজহা মানেই পশু উৎসর্গ যে আমরা করি, সেটার পরপরেই যেটা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা একটা অনেক বড় একটা চিন্তার কারণ হয়ে, উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কারণ সিটি কর্পোরেশন যদি ওইভাবে এগুলোকে ঠিক না করতে পারেন, ব্যবস্থাপনাটা ঠিক না হয়, তাহলে পরিবেশ দূষণের একটা বিষয় থাকে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, সেখান থেকে নানা রকম অসুখ বিসুখ বা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এর মধ্যে এখন তো বর্ষার সময় চলছে, তো এর আগের বার বেশ কয়েকবার আমরা দেখেছি যে বর্ষা হলেই, মানে বিশেষ করে পশু কুরবানির দিনে যখন বৃষ্টি হয়, তখন কিন্তু এই জলাবদ্ধতার জন্য সবকিছুই মানে একটা দূষণের মধ্যে চলে আসে। তো এবার আমরা আরো বেশি যেটা একটা শঙ্কার মধ্যে আমাদের আছে, সেটা হচ্ছে আপনি জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেন, উনাকে আসলে উচ্চ আদালত তাকে রায় দিয়ে দিয়েছেন, তিনি মেয়র হিসেবে বসতে পারেন, কিন্তু সেই জায়গাটা সমাধান হয়নি, যার ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক অংশের কর্মকর্তা কর্মচারী এমনকি নগরবাসীও ওনার পক্ষ হয়ে আন্দোলন করছেন, যার ফলে এক ধরনের কাজে একটা স্থবিরতা দেখা দিয়েছে। যদিও আশ্বাস ছিল যে এই বর্জ্য ব্যবস্থাপনা হবে, কিন্তু তারপরেও এখনো মানে আমরা এটা আগামীকালকে হয়তো বুঝতে পারবো যে পুরো বিষয়টা নিষ্কাশন হচ্ছে। আমরা, আপনি যেটা বলছেন একদমই সঠিক বলেছেন। বাস্তব কথাটাই হচ্ছে এরকম যে গত বছর বা এর আগের সময়গুলোতে আমরা যদি গত 10 বছর বা 15 বছর বা 20 বছরের পেছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে প্রশাসন থেকে বা সিটি কর্পোরেশন থেকে বলে দেওয়া হয় যে বর্জ্য
মানে সন্ধ্যার আগে আগে সকল বর্জ্য পরিষ্কার করে ফেলতে হবে, কারণ কোনোভাবে ড্রেনে ফেলা যাবে না। আর সিটি কর্পোরেশনের লোকজন সেগুলো এসে নিয়ে যাবে। আমরা দেখেছি, আমি তো একদম মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে যখনই আমরা হয়তো 10টা-11টার দিকে কোরবানি শেষ হয়ে যেত, তারপর বিকালে বেলায় সিটি কর্পোরেশনের লোকজন এসে এগুলোকে পরিষ্কার করতো। সর্বস্ব সন্ধ্যার ভিতরে বা রাতের ভিতরে একদম সবকিছু আসলে পরিশোধন মানে নিয়ে এটাকে ক্লিন করে ফেলতো। তারপর পানি দেওয়ার একটা বিষয় ছিল, আবার ব্লিচিং পাউডার দিয়ে এখানে ক্লিন করা বা ড্রেনেজ গুলো আসলে। তো এই বছরের আসলে এখনো তো মাত্র তো সন্ধ্যা, আমরা আসলে কালকে সকালে হয়তো একদম পরিপূর্ণভাবে দেখবো যে সিটি কর্পোরেশনের লোকজন যারা রয়েছে বর্জ্য নিষ্কাশনের সাথে বা বর্জ্য পরিষ্কারের সাথে তারা কতটুকু আসলে সেখানে প্রপারলি ওয়ার্ক করছেন। যদি তারা কার্যত কাজ না করেন তাহলে এক ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেই রোগ বালাইয়ের একটা বিষয় আছে, পানি যখন ড্রেনের সাথে মিশে যাবে তখন আর ক্ষতিকর কোনো জিনিস হবে। সেটা সরকারের জায়গা থেকে যতটুকু সদিচ্ছা রয়েছে, জনগণের মেয়র হিসাবে ইশরাককে আসলে বসতে বলা হয়েছে, উনি শপথ নিতে পারেন নাই। এটা যেমনি সত্য কথা, জনগণের ভোগান্তি হবে আর নিশ্চয়ই সেই তার ফলোয়াররা বা উনি সেটাও চাবেন না, এরকমই আসলে আমাদের প্রত্যাশা। আরেকটা জিনিস আসলে একটু আমি যোগ করতে চাই, আপনি যখন বললেন যে ঈদুল আজহা হচ্ছে কোরবানি বা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার একটা, এটাই তো গত কয়েক বছর আসলে সিন্ডিকেটের কারণে আমরা আমাদের এই পশুর যে চামড়াটা, এটা এই জায়গাতে এটা আসলে এটার দাম ছিল না বললেই হয়। পানির দামে 100 টাকায় যদি গরুর চামড়া বিক্রি হতো বা 50 টাকা 20 টাকা বকরির, তো এটা আসলে গরিবের যেই হকটা ছিল সেটা আসলে মানুষ পেত না। এবার সরকার একটা নির্দিষ্ট দাম ধরে দিয়েছেন, এটাকে আমরা আশাবাদী মনে করি। 1000 টাকার উপরে চামড়ার দামে আসলে হয়েছে কি আপা, বাংলাদেশ চামড়া রপ্তানির ক্ষেত্রে বা আমাদের হচ্ছে যে চামড়ার পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিন্তু খুব ভালো একটা লেভেলে চলে গিয়েছে। আমরা এখান থেকে ফরেন ইনকাম মানে ফরেন রেমিটেন্স ভালোই আয়ও করছি। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, যদি এই চামড়াগুলো তো প্রসেস করে প্রক্রিয়াজাত করে সেটা করা হচ্ছে, বাট আমাদের সরকার এর আগে আমরা সিন্ডিকেটের কাছে আসলে বন্দী ছিলাম, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকার একটা নির্দিষ্ট দাম ধরে দিয়েছে। তো আমি এই জায়গাতে আসলেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা, আমরা তাদেরকে তাদের অনেকগুলো কাজ নিয়ে সমালোচনা করি, আমরা সবসময় সমালোচনা করি। আমরা ভালো, আমরা যদি সমালোচনা, আমরা তো আসলে একটা সরকারের জন্য আয়না হিসাবে কাজ করি, এটা আমরা গঠনমূলক সমালোচনা বলতে পারি। যে কোনো সরকারের জন্য আয়না হিসাবে কাজ করি। উনি যদি আমাদের সমালোচনাগুলো যদি আসলেই তারা ভালোভাবে দেখে তাহলে তাদের পরিশোধনের ক্ষেত্রে তারা একটা ব্যবস্থা নিতে পারবে। তো যে জন্য আবার তাদের ভালো কাজের আসলে আমাদের নৈতিকভাবে প্রশংসা করা উচিত। আমি অবশ্যই এই আলোচনা থেকে, আজকের আলোচনা থেকে এটার জন্য অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। না, অবশ্যই আমরা তো এই ঈদের দিন আসলে এত মানে সংবাদ নিয়ে আলোচনা কারোরই ভালো লাগে না। তো ঈদ শেষে যেটা সবচেয়ে বড় বিষয় হয় সেটা হচ্ছে যে আবার নিরাপদে নিশ্চিতে মানে ঘরে ফিরে আসার একটা তাড়া থাকে। তো ঈদের যাত্রা যখন শুরু হয়েছিল আমরা দেখেছিলাম যে প্রতিবার যেরকম থাকে উপচে পড়া ভিড়, মানুষের এক ধরনের পথে ঘাটে যে বিষয়গুলো থাকে, যে অনিশ্চয়তা, অনেক লম্বা জ্যাম বেঁধে যায়, বা প্রতি বছর ঈদুল আজহার সময় বিশেষ করে যেটা হয় যে পশু ট্রান্সপোর্ট হয়, যা পশু আসে আবার হাট শেষে কিন্তু পশু ফেরত যায়। তো এগুলোর জন্য রাস্তায় যে তীব্র যানজট বা এগুলো হয়, এবছর কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে যে এগুলো একটু কম ছিল। কিন্তু মানুষ আবার যখন ফিরে আসবেন, এটা তো যাওয়ার কথা বলছি, কিন্তু ঈদ শেষে ফিরে আসবেন, আপনি কি মনে করেন তখনও এরকম চিত্র থাকবে কিনা বা কি ধরনের সমস্যা হতে পারে? না, আসলে সবসময় আমরা ঈদুল আজহাতে যেটা হয় এটা তো চাঁদ দেখার উপরে নির্ভর করে না, আগে ডেটটা ফিক্সড হয়, এই জন্য হচ্ছে যাওয়ার ক্ষেত্রে ওই অত বেশি সমস্যা আসলে এর আগে হয় না। আবার আসার ক্ষেত্রে হচ্ছে সবাই আসলে একটা টাইম ফ্রেম, আর এবার তো দীর্ঘ প্রায় 10 দিনের মতো ছুটি পেয়েছে, সেই জন্য মানুষের মতো করে আসবে। তো তারপরে আসলে আমরা সংবাদকর্মী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ হিসাবে আমাদের প্রত্যাশা থাকবে আনন্দ করার জন্য, ঈদকে সবার সাথে শেয়ার করে উদযাপন করার জন্য। যারা দেশের ঢাকার বাইরে গিয়েছেন, গ্রামে গিয়েছেন, তারা আবার নিরাপদ আশ্রয়ে নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে আসবেন, সেই প্রত্যাশায় থাকলো। আমরাও সেই প্রত্যাশা করি এবং আমরা আমাদেরকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে আমরা বলতে চাই যে যারা
পরিবারের সাথে ঈদ করতে ঢাকার বাইরে গিয়েছেন বা অন্যান্য জায়গায় গিয়েছেন, তারা সেখানে যেমন নিরাপদে পৌঁছেছেন, সেটা আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে সবাই নিরাপদে পৌঁছাবেন। তেমন আমরা এটা আশা করছি যে সবাই আবার নিরাপদে ঢাকায় ফিরে আসবেন বা যার যার গন্তব্যস্থানে ফিরে যাবেন। সবার মঙ্গল হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। ঈদ মোবারক।